আজকের আমাদের নাটক চিকন সুতোর বাঁধন এইডস রোগ বহন করে না, কিন্তু আমাদের এই জগতে সাধারণ মানুষ সবসময় একটা ভুল ধারণায় উপনীত হয় এবং এইডস রোগীদের ঘৃণার চোখে দেখে এবং এর জন্য সেই রোগীদের সামাজিক অবস্থান দুঃসহ হয়ে ওঠে। এইডস রোগ সংক্রামক নয়, তাই এইডস রোগীদের সাহচর্য সংক্রামক হয় না। আসুন আমরা সকলে এগিয়ে যাই। যাদের এই ভ্রান্ত ধারণা আছে তাদের ভ্রান্ত ধারণা দূর করি। এই ধারণা দূর করবার জন্যেই আজকের আমাদের নাটক চিকন সুতোর বাঁধন। নাটক মলয় গড়াই, আলো তপন ভট্টাচার্য, মঞ্চসজ্জা জিম্ব, রূপসজ্জা অরুণ দাস, আবহ সঙ্গীত প্রলয় গড়াই। অভিনয় করছেন মানব রায়, শঙ্কর বেজ, প্রসেনজিৎ ঘোষ, দীপক মজুমদার, পুষ্পল বিশ্বাস, মোহিত সরকার, মনোজিৎ দাস, সৌমেন দাস, সোমক মিত্র, তরুণ সাহা, পাপিয়া সর্বজ্ঞ, সুকন্যা বসু এবং পিয়ালি বসু। সম্পাদনা ও নির্দেশনা মানব রায়। শুরু করতে চলেছি আজকের নাটক চিকন সুতোর বাঁধন।
হলো তুমি ভাবে। আমি বসে নাই বাকি কে করি রে হ্যাঁ ভাবে কারণ এই ছোট 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 ঘর ঘর থেকে যাও তো আমি চোখটা বুলিয়ে নিয়ে জলদি কাম ছবি এসে গেছিস? হ্যাঁ হ্যাঁ বস বস তোকে এখন দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে অনেক কাল তোর সঙ্গে আমার দেখা হয়নি। মনে হচ্ছে হবে হ্যাঁ কাল রাতে যেভাবে তোকে সোজা চালে কিস্তি মাত করেছিল মনে হবে আরে আমার চাল তুলে তো মনে আছে ওরে তুই সব ছবি গাছি মারিস কেন? কতদিন এরকম হচ্ছে না আমার মেমোরিটা ভীষণ হেল্প করছে। ছবি খাওয়ার পর থেকে এটা হয়েছে কি হচ্ছে আমি কি বুঝতেই পারছি না। কত মনে টিপে খাচ্ছিস না হ্যাঁ ওষুধপত্র খাও ঘুরতে ঘুরতে যে ওষুধটা খায় সেটা তো খাওয়ানি। জানি মামনি যাই বাকি আসার সময় আমার সকালের ওষুধটা আর একটা জল নিয়ে তো। আসছি এখন কমলে ছিল বেমারি টেমারি না একদম চিন্তা করো হ্যাঁ আমাদের তো বয়স হচ্ছে এই সময় অবশ্য হয়ে থাকে কিছু চিন্তা করিস না। ঠিক আছে তুই হঠাৎ সাত সকালে আমার ঘরে এসে ঢুকে বসে আছিস কেন? আর বলিস না মর্নিং ওয়াক করতে বেরিয়েছি রাস্তা থেকে তোর মেয়ের নামে গল্প একদম মোহিত হয়ে বেরোলো ও এই না বাকি তোমার আচ্ছা বাকি হ্যাঁ। ডাক্তার কাকু নিশ্চয় এতক্ষণ আমার গানের কথা বলছিল হ্যাঁ কি বলছিস তুই নাকি গান শুনিয়ে মোহিত করে দিয়েছিস? আরে মোহিত কি রে বাবা এবার থেকে তো ভাবছি যে রোজ সকালে ঠিক এই সময় তোদের বাড়িতে আসবো ঈদের জানি তোমার কোনো আপত্তি নেই তো? না না আপত্তি থাকবে কেন অবশ্যই আসবো। যাই মা বাকি আমি একটু ভেতরে যাচ্ছি তো আরে শুনলাম তো রাত থেকে খালি আরে এতদিন পর আমার একটা সত্যিকারের স্বপ্ন হয়েছিল। কিরকম ওই শরীর খারাপের সময় যে লেখাটা লিখতে লেখাটা বন্ধ হয়ে গেছিল সেটা এক ক্লাস কাল রাত্রে আমি করতে। তাই নাকি আরে কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন তো করছিস কিন্তু পাঠক সমাজ লেখাটাকে কীভাবে নেবে সেটাই বুঝে উঠতে পারছি না। এই বাবা তুই নিজে যেটা বিশ্বাস করে লিখেছিস তোকে মানুষ সবাই এবার তুলে দিচ্ছি কি বললাম কিন্তু আমার বিশ্বাস করতে এসে যায় না। আসলে কি জানিস সাহিত্য আর দর্শনের মধ্যে যে একটা সূক্ষ্ম গান ছোড়া বাঁধা আছে তার উপর বেশ করে একটা গ্রহণযোগ্য মতবাদী হচ্ছে আমার লেখার বিষয়বস্তু। তুই নিজেই যদি বিশ্বাস হারিয়ে ফেলিস তাহলে কি করবে আমি বিশ্বাস করি কিন্তু কে বলে তাহলে চিন্তা কি তোদের সাহিত্যিক না বড় দোষ আছে কি মানে কোনো কিছু নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করতে করতে শরীর আর মন দুটোরই বারোটা বাজানো হ্যাঁ সেই 12টা বাজার শরীরের উপর তোরা ডাক্তাররা ছুরি কাছি চালিয়ে মশাল আপনার বন্ধু কিন্তু কত বেশি বাড়াবাড়ি করছে আবার রাত থেকে লেখালেখি শুরু হ্যাঁ সেটাই কাছে সব শুনলাম সকালে উঠতে হবে সেটা ভুলে গেছি জানেন তারপরে কয়েকদিন ধরে দেখছি ওর গায়ে কিরকম চামড়া চামড়া দাগ দেখা দিয়েছে আরে না কিছু না ওষুধের সাইড এফেক্ট হবে। আচ্ছা বিপ্লবকে বলেছিলাম যে ব্লাডটা টেস্ট কর রক্ত নিয়ে গেছে রক্তটা নিয়ে গেছে কিন্তু রিপোর্টটা এখনো আসেনি রিপোর্টটা ফেলে গেলে ইমিডিয়েটলি আমার জানা আচ্ছা ঠিক আছে কি দাদা হ্যাঁ তো দিকে নজর থাকে সে তো লাগবে সহধর্মী বলে কথা তোর আর কি সারা জীবন বিয়ে থা কিছু করলি না তুই এর মর্ম বুঝবি কি করে? আর কি করে বলছি কেন ছাড়ো সারা জীবন কোনো মনের মতো নেই হ্যাঁ ও বাবা এই সারা বাংলাদেশে আপনি একটাও মনের মতো নেই পেলেন না তা আমাকে তো বলতে পারতেন আমি একটা জোগাড় করে আরে ছাড়ো তো আমি কি কম বলেছি নাকি ওকে? না না তোদের দুজনকে আমি দেখে কি মনে হচ্ছে জানিস কি মনে হচ্ছে সেদিন বিয়ে না করে না এখন মনে হচ্ছে ভুল করেছিস ও তাহলে বল একবার চেষ্টা করে দেখি এখন এখন হ্যাঁ বিয়ে হ্যাঁ এই আপনারা বসুন আমি একটু চা করে নিয়ে হ্যাঁ চা না হলে না সকালে 8টা থেকে জয় কি বলিস রাইট যাও বিজয়ের সাথে কথাটা মিলিয়ে গেল কিন্তু আমি বেশ বুঝতে পারছি আমার বলতে কথা বিয়ে আসছে কবে আছে কবে নেই বুঝতে পারছি তুই থামবি কাল দেখালি আজে বাজে কথা বলতে না রে ডাক্তার না আজে বাজে নয় ওদের তুই আমি বুঝতে পারছি আমার কিছু একটা হচ্ছে না ভাবছি বাকি আমার যে সমস্ত সম্পত্তি আছে তার দুই ছেলে এক মেয়ে আর আমার স্ত্রীর নামে যদি সমানভাবে ভাগ করে একটা উঠে করে দিতে পারতাম
তাহলে আমাদের ভবিষ্যতে গন্ডগোলটা কম হবে। কাকা তোর কোনো ছেড়ে যাওয়ার উকিল আছে? এটা অনেক কথা চলে চলে সকালবেলা সকাল না করে আয় দাবা খেয়ে দাবা খেলে দেখি যে ব্রেনটা না শার্প হয়ে গেছে। ব্রেনটা শার্প হয়ে যাবে? হ্যাঁ শার্প হয়ে গেছে তাদের আমার সঙ্গে খেলতে বসে ব্রেনটা শার্প হবে কি জাল হবে আমি জানি না, তবে খেলতে বসে পরবর্তী হীনমন্যতা দেখালে চলবে। তার মানে মানে কালকে ওই তোমার 16 চালের কিস্তি জেতার উচ্ছ্বাস? তুমি বলছো তুমি এমনি হেরে গেছি। না না জিতেছো জিতেছো জিতেছো, কিন্তু এই বিখ্যাত উক্তি গ্যালিলিওর উক্তিটা মনে আছে তো? আনেবি ইজ দ্য লর্ড দ্যাট নিডস এ হিরো। সাজা সাজা দিয়ে করবে। আমি সাজাই থাকতে জানি আমার তো জানি না আমার ট্যাক্সি যাচ্ছে। হ্যাঁ ও দাদা শুন শুনতো বাসি হয়েছে। হ্যালো ওষুধ লিখে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাবেলা পেয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ এই নয় শোনো 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 সিলেকশনের কি খবর? এখনো তো কোনো খবর পাইনি, তবে কাল বোর্ড মিটিং, কাল ক্লাবে গেলে করবে। হ্যাঁ করবে যাবে। ঠিক আছে আসি বাবা। ডাক্তারদের আমার চাপ Galileo মানে কেনা হয়েছিল আনাকি তলোর দেখি হলো আমার সাদা তালা দিতে না তোমার ঘোড়াটা পটকালো যা ঘোড়া পটকালো হাসি কি আছে? তুই কি ভাবছিস তুই মানে কালকে পুরো 16 তারিখ কিস্তি মারতে হবে নাকি? কাল ডাক্তারবাবু কেমন আছেন? আর বাস ক্লাস তো ডক্টর কোন চলছে? চলে যাচ্ছে হ্যাঁ চলে গেছি ভালো কোথায় চলে যাবো বাজারে ও ভালো কথা। আশা করছি বাবার ব্লাড রিপোর্টটা কালকেই পেয়ে যাবো। भैया अरे इमीडिएटली हमें देखते दियो बोला सुबह में आज की इंजेक्शन दे दे আসতে আমার ঘোড়া যখন পটকালো তোমারও এই ঘোড়াটা পটকালো। কেমন লাগছে ডাক্তার? কেমন লাগছে? খালো ना तो किसी को सोचना चाहिए কেন? हमारे घोड़ा के थोड़ा केटे केटे तो काम लगती है तो काम लगती है এই নাও তোমাদের চা নাও চা চা চা। কি সেই 7 সকালে আবার দাওয়া নিয়ে বসে গেলে? হ্যাঁ তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে এই চাটা খেয়ে স্নান করতে যাও, ওই ডেকাটিকে চানের জল দিতে বলেছি। আর পরে হবে কথা বলো। ওর দেখেছেন ডাক্তার দেখছেন। आ जाओ হ্যাঁ এই যে আমার ভাই আমার ঢোকের বাড়ি দেওয়ার চেষ্টা করছিস তাই তো? देखे देखे बोल सारा उल्टो पाल्टा কথা বলে হ্যাঁ এই শোন ওকে সাক্ষী মেরে কোনো লাভ নেই। আমি তোকে চ্যালেঞ্জ করছি 1 2 3 আর 5 থেকে 6টা চালে করে যদি কিস্তি বার করতে না পারি আমি দাস বাবা খালে ছেড়ে যা। ना कर दे হ্যাঁ করে डाल दे हां हां एक चिकनी चलो একদম। কিস্তি কিস্তি কিস্তি, 2 প্রহরে ঘুষি খেলা কিস্তি, দুজনেতে চিল্লাচিল্লি যত অনাস্থা, বাড়ির ছাদে কাটতে গেলাম ফেরিওয়ালারা ফেরি হাঁকে, দাবা ভাষা সর্বনাশা, কিস্তি কিস্তি কিস্তি। চমৎকার বলছো ইনাদের লেখকের স্ত্রী সর্বপন্থী সিলেকশনে ভুল করিনি কি বলিস? হ্যাঁ আর এই খাতাতে বসতে এই এখন ফাঁকা জায়গায় ওই ফাঁকা শহরের পরিবেশ খুব ভালো মন্ত্রী বিভাগ ঘুরতে যায় তা না হয় বুঝলাম
কিন্তু মশাই ওই দূর দিয়ে যদি লোক তুলে যাচ্ছে তাহলে আমাদের দেখে কি ভাবতে বলেন তো? আরে ভাববো তো কি করে? আসলে কি অন্যায় করছি না? তা করছি না। ও একটু বাড়ি এই জানো আজকে আগে চলে আমি বাড়ি চলে যাবো, আমার আর দেখা নেই। হ্যাঁ আসলাম। আর তোমার তো দেরি হয়ে গেল। আরে কি করবো বলো? এই কলেজে না একটা মিটিং ছিল, ওটা শেষ মুহূর্তে ক্যান্সেল হলো। আগে জানা ভালো। হ্যাঁ আবার এখন কিসের মিটিং? সেটা এখন বলা যায় না। বলা যাবে না কেন? ও বুঝেছি, নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপারের মধ্যে জড়িয়ে আছে। এই ছাড়তে পারবো না। মিটিংটা আবার কালকে রিপোর্ট হয়েছে, যদি কালকে ভালো খবর থাকে তাহলে কাল সন্ধ্যাবেলা আমি উঠে তোমাদের বাড়ি গিয়ে যাবো। এখন আগে বলবে না? বলবে না তো? বেশ, বলবে। হয়ে যাবে। আচ্ছা দেখো না, এই একটা দিনের ব্যাপার, এই একটা দিন তুমি অপেক্ষা করতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আমি না হয় বেশ একটা দিন অপেক্ষা করবো। কিন্তু মশাই ওদিকে যে আমার বাড়িতে আজকে অপেক্ষা করতে রাজি হচ্ছে না। রাজি হচ্ছে না? না। কি ব্যাপারে বলো তো? এই তুমি আমার অধ্যাপক? হ্যাঁ? বন্ধু হচ্ছে নাকি তুমি? অবশ্যই আছে, না তো এই সামান্য কথাটার মানে তোমাকে বুঝিয়ে বলতে হয়। জানি জানি তুমি যদি সারা জীবন এমনি করে আমার পাশে থাকো না, তোমার কাছে লজ্জাও নেই। জানিস না, আমি শুধু সেই দিকটার অপেক্ষা করছি। সেই দিকটা যখন আপনি সানাই বাজবে, সারা বাড়িতে লোকজন হইচই করবে, বাড়িটা ছোট ছোট আলো দিয়ে সাজানো হবে, কত মেয়েরা আমাকে কোলের কাছে সাজিয়ে দেবে। এর মধ্যে হঠাৎ এক সময় শুনতে পাবো সবাই বলবে বর এসেছে, বর এসেছে। আমার মা আমাকে পড়াশোনার ঘরে নিয়ে যাবে। আর তুমি কিন্তু একদম পঙ্গু লাগবে, ইচ্ছে থাকলেও কথা বলতে পারবে না। বেশ হবে তাই না? কি বেশ হবে? সেদিনটা আসবে তো। সত্যি আমার স্বপ্নটা স্বপ্ন সহজে বলো। কি আগে করছি বলো? আরে বেশ, আমি আগে বাড়ি গিয়ে বাবার সঙ্গে ব্যাপারে কথা বলবো। তাহলে বুঝো? সত্যি অপূর্ব। আপনি আমি চান হ্যাঁ তো। হ্যাঁ। এই ওই খালি কথাটা মনে থাকবে তো যেটা বললাম। ও আপনি কলেজে ছুটি রাখবেন তো? না না, ওই তোমার বাবার সঙ্গে আমার বছর কি? ওই আমার বিয়ের ব্যাপারে। কি বললে? আমার বাবার সঙ্গে তোমার বিয়ে? তবে রে ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন থেকে ঠিক এই রাতে 82 মিনিট পর আমি বাড়ি গিয়ে বাবাকে বলবো, বাবা আমি দেবযানীকে বিবাহ করিতে চাই। দাদা এই নাও তোমার চা। দেখো মিনময়ী, এই সন্ধ্যেবেলা তোমার এই পাহাড়ি ট্রিপের সন্ত্রাসে না জীবনটা আমার খানায় খানায় পূর্ণ হয়ে গেল। বলে এসে কাব্য কবিতা ছেড়ে এবারে মেয়ের বিয়ের ব্যবস্থা করো। বিয়ে দেওয়ার সব ঠিক হয়েই গেছে। আরে সে তো আমিও জানি ঠিক হয়ে আছে, কিন্তু সেটা কবে? আরে বাবা, সোনেন্দুকে ডেকে নিয়ে ওদের সঙ্গে কথা বলে, ওর বাবার সঙ্গে কথা বলে একটা দিন ঠিক করে ওদের যারা দেখা করে দিতে হবে। ভাব চিন্তা গেছে। চিন্তা তোমার না থাকতে পারে, কিন্তু আমরাও চিন্তা করবো। আমরা দেখবো দিনের পর দিন ওরা দুজনে মেলামেশা করছে। আরে বাবা, আশপাশের লোক সবাই জানে যে এই ছেলেটা
সঙ্গে দেবযানীর বিয়ে। আরে কাল তো হবে। আরে তুমি তো মুখে বলেই খা। আরে আজ হয়তো দেবযানীকে ভালো লাগছে, কাল তো নাও লাগতে পারে। তখন কি হবে একবার ভেবে দেখেছ? না না, তুমি অতটা চিন্তা ভাবনা করছো। আরে মানুষ চিন্তা আমার ভুল হয় না। সঞ্জয়কে আমি অনেকদিন ধরে চিনি, ভদ্র, বিনয়ী, নম্র। তাছাড়া ও একসময় আমার অত্যন্ত কাছের ছাত্র ছিল। এই কাজে আমি সব বুঝেছি, তবুও আমি তোমাকে বলছি চলো সরদিন পেলে আজ তুমি ওর কথাবার্তা করে পাঠিয়ে করো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। ঠিক আছে তো? মনে থাকবে, তাহলে আমি ভেতরে যাচ্ছি। এই যে শোনো, কথায় কথায় এবার আসল কথাটা ভুলে যাবো। ওরে বাবা ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, যাও। সন্ধ্যেবেলা আজে বাজে কথা বলে দিলে মুখটা নষ্ট। গুড ইভিনিং বাবা। গুড ইভিনিং ছোট বাবু, তারপর কি খবর? সিলেক্টেড। জানতাম এবছর তোমাকে ইন্ডিয়ান টিমে চান্স না দিয়ে কোনো লাভই নেই। তবে হ্যাঁ, এবছর বন্ধুদের যে রেজাল্ট ওদের ডাকতেই হতো। এবছর বলছি তোমার যেন রান কত? দাদা আমি বলছি, অসমের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি, উড়িষ্যার বিরুদ্ধে 2 ইনিংসে সেঞ্চুরি, বিহারের বিরুদ্ধে ফার্স্ট ইনিংসে মেমারিটা মাঝে মাঝে ফেল করছে। বিহারের বিরুদ্ধে ফার্স্ট ইনিংসে বলছে না 98। কারেক্ট। আর সেকেন্ড ইনিংসে আনবিটেন 51, আনবিটেন 151, তাই তো? বাহ বাহ, তুমি তো এটা জীবন্ত রেকর্ড বুক। তবে ওখানে বৃষ্টি হলে ডবল সেঞ্চুরি। হ্যাঁ, ডলিন টমিতে তোমার ডাবল সেঞ্চুরি তো বাংলাকে প্রায় জিতিয়েই দিয়েছিল। ওই একই অবস্থা, ওপরে বৃষ্টি না হলে তিন সেঞ্চুরি হয়ে যেত। নো নো মাই গড, কি হতো আর কি হতে পারতো সেটা ভেবে কোনো লাভ নেই, বরং কি হতে পারে সেটা দিকে চিন্তা করো। আসল কথা, তুমি মাঠ থেকে আসে তোমাকে না করে যাও, তুমি ফ্রেশ হয়ে যাও। শুধু একটা কথা মনে রেখো, লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাবে, ভিক্টরি উইল বি এভার। থ্যাংক ইউ বাবা। যাক বাবা, একটা ইচ্ছে অন্তত পূর্ণ হলো। চা খেয়েছে বাপি? কে করেছে? তুই নিশ্চয়। কি করে বুঝলে? এইরকম ব্যালেন্স এই বাড়িতে আর কার আছে বল? চা, চিনি, লিকার একবারে সব বাবা বাবা, কিন্তু সব এমন। তোর বিয়ে হয়ে গেলে ভাবছি আমি চা খাওয়াটাই ছেড়ে দেবো। বাপি আয় 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 আয়, সেখানে বসো। দেখ মা, শ্বশুরবাড়িতে গিয়ে তুই হয়তো কিছু কিছু প্রতিকূলতা পাবি, কিন্তু কখনো ব্যালেন্স হারাবি না, বুঝেছিস? কি হলো, স্বর্ণেন্দু এখনো আসছে না? এত সন্ধে হয়ে গেল। প্রফেসর মানুষ, ওর সঙ্গে গল্প করবার জানি না। এটাই তো হলো মুশকিল। কেন? প্রফেসর আর প্রিন্সিপাল দুজনের একবার গল্প শুরু হলে তখন ঘরে কেউ আছে কি নেই তোমাদের আর খুশি থাকে না। না রে মা, ছেলেটা অত্যন্ত ভালো, কত ভদ্র, বিনয়ী, নম্র। আমার খুব ভয় ছিল জানিস, তুই কার হাতে গিয়ে পড়বি, কি হবে তোর ভবিষ্যৎ, খুব চিন্তা করতাম। সত্যি করে একটা কথা বলো তো, বল। আমি সঞ্জীবনীকে পছন্দ করেছি বলে তোমার কোনো ক্ষোভ নেই তো বাপি? না রে মা, সিলেকশনটা যদি ঠিক থাকে তাহলে তো ক্ষোভ থাকবে কেন? কিন্তু যাতে মা, আজকে না এই চাটা খেয়ে দিন, তুই তো এক কাপ চা করে নিয়ে আসতে ঘুম ঘুম পাচ্ছি। ব্যালেন্স থাকছে না কিন্তু। আরে সে তো তোদের বয়সের জন্য, আমার এই বয়সের ব্যালেন্সের দরকার নেই। যা মা, যা এক কাপ চা করে নিয়ে আস, ঘুমটাকে যদি কাটছে না। ওবেলা কিন্তু আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা। ঘুরুচ্ছে না যেন বাউন্ডারি সেট করতে। আর তুই ঠাকুর পাখি করছিলি? ও কবিদের মাঠে সূর্যের দিকে পাখি। তুই কি দেখছিস চিউটে ঘরে ঢুকলেও শান্তি নেই, তাহলে ক্রিকেট ক্রিকেট আসবি। এটা কে রে? মানুষ অদ্ভুত, সরি পেতনি। ওদের ফ্যানটা একটা অটোগ্রাফে করতে যায়, আর এটা সত্যি বল, তুমি না জানলে না এবার তোমার ক্রিকেট কতদিন হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা। হ্যাঁ রে, তুই চলে এলি, বিপ্লব কোথায় গেছে জানিস? আমি কি পারিছিলাম? আমি জানবো। ও আজ তো তোমার দাঁড়িয়ে করা হলো তাই না? হ্যাঁ, আজকে তো ব্লাড করানোর কথা ছিল। এই হয়েছে এক ডাক্তার, যখন ইচ্ছে রক্ত টানছে আর টেস্ট করতে পাঠিয়ে দিচ্ছে, যেন বেওয়ারিশ বডি হয়েছে, শুধু ছোটা আবার রক্ত টান। আজ আসুন ডাক্তার দেখাচ্ছি মজা লাগে। আরে এসো এসো সরেন্দ্র, এসো 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 এসো। কেমন আছে? আর থাকা, সে পেটের রোগটা হওয়ার পর থেকে সেই যে শরীরটা ভেঙেছে না, আর ঠিক করতে পারছি না। তারপর পায়ের গোড়া দিতে লাগলো, ওই চলে যাচ্ছে আর। হ্যাঁ, আমার আজকে
হ্যাঁ, তুমি বিজি প্রফেসর, দেরি তো তোমার হবে, একটু কনসিডার করতেই হবে। আমার একটা সুখবর আছে। খবর বলো। আজ সবাই আর সবাই এই যাও সবাই, মহারাজ। আজ হয় আরে কি হলো, এদিকে আর স্বর্ণেন্দুদা এসেছেন। এই কি হয়েছে রে, চেঁচাচ্ছিস কেন? না, আর সবাই এসে গেছে। বলো বলো, তোর সুখবরটা বলো। না সেরকম কলেজে বাংলা হেড অফ দ্য ডিপার্টমেন্ট। Congratulations! তো সুখবর। যাও যা, তোমাকে খবরটা নিয়ে যা 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 শিখে যা। সব দেখলেন ভাববে না না, এটা কি কথা? দেবদেবী ভাগ্যে হবে কেন? সবই তোমার কর্মকুশলতা। আর যদি তোমার চাকরিটা চলে যেত, সেটা কি দেবদেবীর উপর দোষ হতো? তবে আমি একটা কথা ভবিষ্যৎবাণী করতেই পারি, তুমি খুব শীঘ্রই প্রফেসর থেকে প্রিন্সিপাল হয়ে যাবে। স্যার, বাবা বলছিলেন যে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে সামনের উপরে বিজ্ঞানীকে আশীর্বাদ করে দেবেন। আরে এ তো খুব ভালো কথা। তোমার কি মত মামনি? আরে রাজি, বাহ 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 বাহ। আর সন্ধ্যে থেকে যে যা খবর নিয়ে আসছে সবই সুখবর। কিরকম? আরে গাধা, বল না। ও না, তেমন কিছু নয়, রেজিস্ট্রেশন ক্যাম্পে চাচ্ছি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। তাই কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এই না বাবা, এসব আবার কেন? আরে বাবা শুধু নিজে বাইক নিয়ে করাচ্ছি তো। এদিকে যার একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকাও মদন। দেখেছে না, দেখেছে, হ্যাঁ না? আরে আরে না না, তুমি খাও তো, আমি দিচ্ছি, এই চল ও এরপরে চল আমার এই মা, বাবা, মা, খাবে না, ওকে এসব দিও না। ও মা, তুই তো নিজেই বলিস, ক্রিকেটাররা নাকি সলিড কিছু খায় না। বাবা, দারুণ সময়, গল্পটা বলে দিতা। এই, তখন যে কি পেপারে মুখ দিয়ে বসে আছে বলো তো? আরে বাবা সদিন দিয়ে তোর সঙ্গে কথা বলো না। না না, দেখো না, কিন্তু মানে খবর আছে আমেরিকার বাস্কেটবল প্লেয়ার ম্যাজিক জনসন নাকি এডস হয়েছে। ওসব পাবলিসিটিটা এসলে তো খেলে যায়। মনের জোর মাই বয়, শুধু মনের জোর। আমি বিশ্বাস করি না অমন একজন বিরাট বড় প্লেয়ার যা সারা বিশ্বে নাম, সেরকম এসে মতো নোংরা কাজ করতে যাবে কেন? দেখো, মানুষের উজ্জ্বল সাফল্য থেকে আমরা তাকে মহান করে তুলি, কিন্তু তলে তলে কে কি করছে তাকে আমরা জানতে পারি। আরে দূর বাবা, ওইসব কথা বাদ দাও। এই বিপ্লব জানিস, আমাদের শর্টেজ না কলেজে আজ বাংলায় এডব্লিউ ডিপার্টমেন্ট হয়েছে। এই দেখে যান, দেখে আরে না না, তুই থাকবি না, আমার জানো স্বর্ণেন্দু, আমার এই খেলোয়াড়দের কোনো ভয় পায় না। একটু বেশি না মনে না, সমস্ত জায়গাটা লাইন লাইনে ভরে যায়, নানা রকম ষড়যন্ত্রের খবর আসে। এই যে টেনিস প্লেয়ার আর্থার অ্যাশ, সেও তো এডসে চলে গেল। দেখো, তুমি হয়তো মনে মনে ভাবছো তোমাদের সামনে কেন আমি এত কথা বলছি। আপনার তুমি আমার ছেলে, আমি চাই তুমি আরো 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 অনেক বড় হও, আরো সাফল্য লাভ করো। তার জন্য চাই সংযম, জাস্ট লাইক আমাদের কপিল। আসলে খেলা খেল কি রে, তোর শরীর টরীর খারাপ নাকি রে, কি ব্যাপার? হাতে লাগে সব ঠিকঠাক আছে তো? কার রিপোর্ট নিয়েছি আজকালকার প্যাথোলজিক্যাল সেন্টার বলতে জায়গাটা সব সব পুজোর পিটি পুজোর খাই না। মানে কি হয়েছিল দাদা? চুপ করে আছিস কেন, বল। কি হচ্ছে স্যার? বাবার বাবার হেডস হয়েছে। হিটস? না না, কোথাও নিশ্চয়ই কোনো কিছু গন্ডগোল হয়েছে। আমার হেডস ওটা রক্তের এলিজা টেস্টের রিপোর্ট। এলিজা টেস্টে তোমার রক্তে এইচআইভি পজিটিভ পাওয়া গেছে। আমার রক্তে এলিজা টেস্টে এইচআইভি পজিটিভ পাওয়া গেছে। কিন্তু এটাই যে যুব সত্যতা মেনে নিচ্ছে কি করে? আমি কলকাতার সবচেয়ে নামী একটা প্যাথোলজিক্যাল সেন্টারে তোমার রক্ত পরীক্ষা করিয়েছি। ওখানকার ডক্টর এস কে রায় আমার বিশেষ পরিচিত। ওনার কাছে শুনলাম যে প্রথমবার তোমার রক্তে পজিটিভ রিপোর্ট আসায় উনি দ্বিতীয়বার আবার সেই রক্ত পরীক্ষা করেন। তো তোমার দ্বিতীয় পরীক্ষার রেজাল্ট কি এলো? নেগেটিভ। দেখেছো স্বর্ণেন্দু, একই রক্তের পরীক্ষা, একই প্যাথোলজিক্যাল সেন্টারে, একই ডাক্তারের আন্ডারে, একবার পজিটিভ একবার নেগেটিভ। আর এই নিয়ে তুমি বিশ্বাস করলে যে আমার ওগা
দ্বিতীয়বার তোমার রক্তে নেগেটিভ রিপোর্ট আসায় আমি ডক্টর ভাইকে আবার তোমার রক্ত পরীক্ষা করবার জন্য অনুরোধ করেছিলাম। কারণ ওনার কাছে শুনলাম যে উনি তখন ওই রক্তের সিরাম নিয়ে উনি ওয়েস্টার্ন ব্লাড পদ্ধতিতে সেটা পরীক্ষা করেন। হ্যাঁ, তুমি গায়েব অফিসার, টাকা তোমায় কামড়াচ্ছি। এই প্রয়োজন থাক বা না থাক 10টা টেস্ট করে বসে। প্রয়োজন ছিল মানে আমি সুনিশ্চিত হতে চেয়েছিলাম। আসলে আমি ডক্টর রায়ের কাছে শুনলাম যে এলিজা পদ্ধতিতে ভুল করে পজিটিভ রিপোর্ট এলেও ওয়েস্টার্ন ব্লাড পদ্ধতিতে তা সঠিকভাবে নির্ধারণ করা যায়। আর কেসটা যখন তোমার, তখন টাকাটা আমার কাছে কোনো বড় ফ্যাক্টর ছিল না বাবা। তোমার ফাইনাল পরীক্ষায় রেজাল্ট কি পেলে? আবারও HIV পজিটিভ। ইম্পসিবল, হতেই পারে না। ডাক্তারের কাছে শুনেছি হাসি কাশি মশার কামড় এসব এইডস রোগ হয় না। এমনকি এইডস রোগীর এটো বাসনে যদি কোনো কেউ খাবার খায় তারও এইডস রোগ হয় না। তাহলে ওই তাহলেটাই আজ আমাদের কাছে জ্বলন্ত জিজ্ঞাসা হবে। আজ না হোক কাল পরে সবাই জানবে। হ্যাঁ, জানবে। রোগটা যদি হয়েই থাকে, রোগটা শুধু রোগী নয়, একটা বিশ্রী ব্যাপারে বহিঃপ্রকাশ। আজ আমাদের পারিবারিক সামাজিক সমস্ত কিছু একদম জলাজলি হতে চলেছে। আর সেটা করছে এমন একজনের জন্য যার জন্য গর্ভবতী। গর্ভবতীটা মানে এখন আর গর্ব করো না। ভাবতে আমার সম্বন্ধে, আমার চোখে চোখ রেখে বলো কি ভাবতে আমার সম্বন্ধে, বলো কি ভাবতে আমার সম্বন্ধে। ভাবছি হ্যাঁ, বলো কি ভাবছো। অন্য কেউ হলে এক্ষুনি তার মুখের উপর বলে দিতে পারতাম, কিন্তু তুমি যে বলছো, সেটাই যে আমাদের সবচেয়ে বড় লজ্জা। তুমি কি করলে বাবা? কি করেছি? কি করেছি আমি? বিনা টাকায় টেস্ট দেওয়া হবে স্বপ্ন দেখেছিলে। আরে তুমি সেটা বরাবর মতো শেষ করে দিলে। ননসেন্স! এ তোমার ছেলে মানুষের যুক্তি। রোগটা যদি আমার হয়েও থাকে, তোমার তো হয়নি, উদাহরণ মুখ বাজিয়ে বলবে। কি বলবো? এটাই বলবো কি যে আমার বাবার এক্স হয়নি? এটাই বলবো কি যে আমার বাবা কোনো কুৎসিত জায়গা থেকে রক্ত সংগ্রহ করেছে? এভাবে সত্যকে জবাব দেওয়া যায় না বাবা। তুমি একটু আগে বলছিলে মানুষের উজ্জ্বল সাফল্য দেখে তাকে আমরা প্রহার করে তুলি, অথচ তলে তলে কে কি করে বেড়াচ্ছে তার কোনো খোঁজ রাখি না। আমি কোনো অন্যায় করিনি, তুমি বিশ্বাস করো। আচ্ছা, আমি আবার অন্য জায়গায় রক্ত পরীক্ষা করবো, ও অন্য ডাক্তারের আন্ডারে। তুমি বিশ্বাস করো আমি অন্যায় করিনি। আচ্ছা, তোমার ডাক্তার কাকুর প্রতি শুনেছি যে সচরাচর 40-এর উপরে রোগ হয় না। এরা নাও 57 নাও, আমার কি করে এই রোগ হয়? নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। এখন ভেতরে এসে তো মিনয় শোনো একটু শোনো একটু দাঁড়া। যা শোনার তা তো এতক্ষণ ধরে শুনেছি। আর তাছাড়া আমি তো জানি এই রোগটা তোমার কোথা থেকে এসেছে। মিনয়, কিসব বলছো তুমি? ইরানে যৌবনের আবেগে ভেসে যাচ্ছে, কিন্তু তুমি তো আমাকে 30 বছর ধরে চেনো। বিয়ের পরে কোনো রকম বেচার আমার দেখেছো? কিন্তু বিয়ের আগে বিয়ের আগে 30 বছর আগে কোথায় কি হয়েছিল তা আমি মনে রাখি না, মনে রাখতেও চাই না। আমার কাছে বর্তমানটাই সব থেকে বেশি দামি। আমিও তো সেই বর্তমানের কথাই বলছি। পুরুষ মানুষ ঘরে থাকো কত, বাইরে কে কার সঙ্গে কি করে বেড়াচ্ছে তা ঘরের মানুষ জানবে কি করে? তার মানে বোঝার মতো বয়স তোমার যথেষ্ট। ওই অতীতের সঙ্গে বর্তমানকে মিলিয়ে দাও, তুমি সব মানে বলবে। তুমি আমাকে অবিশ্বাস করছো? তিনটা বছর আমি তোমাকে বিশ্বাস করে এসেছি। আসলে আমার একটু বিয়ের পরে যখন তোমার বিকৃতিটা আমার জানা হয়ে গেছিল, উনি আমার বাবার কাছে চলে যাওয়া হয়েছিল। তাতে অন্তত কিসব প্রসঙ্গ টেনে আনছো তুমি ছেলে মেয়েদের সামনে? তুমি ভেতরে যাও। বাবা যাবে না। বিক্রি কথা কি বলছিলে মা? আচ্ছা, কেন আমার বিকৃতি আসবে বলতে পারো? ঘরে তোমার মার মতো সুন্দরী স্ত্রী, তোমাদের মতো আমার গর্ব করার সন্তান, কেন আমার বিকৃতি আসবে? কিন্তু মানুষের মন অত্যন্ত জটিল বাবা। দেখো, কে কি করে তা আমি জানি না, তবে আমি একটা কথা স্পষ্ট করে বলতে পারি, যে কমলের সেনের যে জীবন গত 57টা বছর ধরে সহজ সরল পথে এগিয়েছে, কোনোদিন কোনো মার্কা পথ ধরেনি,
কোনোদিন কোনো কানাগড়িতে দিন কষ্ট হয়নি? চুপ করো। আমার এই রোগটা যে হবে সে আমি বহু আগে থেকেই জানতাম। তুমি এখনো মনে মনে সন্দেহের বীজটা পুষে রেখেছো? নয়, তোমার ওই রোগটাই তো প্রমাণ করছে তুমি কি চরিত্রের মানুষ। ওই রোগটা পেলাটা তুমি আমার সংসারটাকে ওরা ছাড়খাড় করে দিলে। আমাদের সকলের উপরে কলঙ্কের বোঝা চাপিয়ে দিলে। তোমাকে আমরা ক্ষমা করবো ভেবেছো? কেন ক্ষমা চাইতে যাইবো আমি তোমার কাছে? অন্যায় করলে কি তবে ক্ষমা চাইবার প্রশ্ন আছে? অন্যায় করবে না করিনি। করনি অন্যায়। না। দিনের পর দিন ওই মানবীর সঙ্গে করি। মাধবী সম্বন্ধে কতটুকু জানো তুমি? আমি তোমার রোগটাই মাধুরীকে বাবা। তার সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি বলছিলাম আজ কথা আমি আসি, পরে না হয় আরেকদিন। বর্তমানে তুমি আমাদের এই পরিবারের একজন, তোমারও সব কথা জানা উচিত। শোনো তোমরা, তোমার মা একটু আগে যে মহিলার কথা বলে গেলেন, সত্যি তার সঙ্গে আমার এক সময় একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। সে আজ থেকে প্রায় 30 বছর আগে, যখন আমি বিএসসি থার্ড ইয়ারে পড়ি, আর আমাদের কলেজে প্রত্যেক বছর নবীনবরণ উৎসব হতো। সেই নবীনবরণ উৎসবে মাধবীর সঙ্গে আমার প্রথম পরিচয়। আমার কথাটা শুনে তুমি তো আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখ সুবিধা, আমাদের সেকেন্ড ইয়ারে যাদের নাম পাওয়া গেছে অনুষ্ঠানের জন্য, তারা সবাই ওই নাটক না হলে নাচের দলে পারফর্ম করছে। আরে বাবা, একজন গান করার লোক থাকা তো দরকার। আরে অনুষ্ঠানে একটা ট্যালেন্ট আছে। আরে বাবা, দ্বিতীয় দিন অনেক তাবড় তাবড় গায়ক গায়িকারা গান গাই। সেদিন নয় তুই গানটা শুনে নি? তাছাড়া তুই তো একদিন গান গাইছিস। না, সে ঠিক আছে। তুই বলছিলাম একজন গায়িকা হলে ভালো হতো না? মানে প্রথমে আমরা দুজন একটা করে সোলো গাইলাম, তারপর দুজনে দুটো ডুয়েট গাইলাম। আরে বাবা, নবীন বড় উৎসবে কলেজের ছেলেমেয়েরা গান টান গাইলে ভালো হয় না? ব্যাপার বলতো, তুই হঠাৎ কলেজের মেয়েদের গান গাওয়া নিয়ে খেপে উঠলি কেন? তুই কি কারোর সঙ্গে কথা বলেছিস? না, এমন কিছু না। এবার বিকম ফার্স্ট ইয়ারে না, একটা মেয়ে ভর্তি হয়েছে। সেদিন ক্যান্টিনে অন্য মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মারতে দুই লাইন গান গায়। আমি অন্য একটা টেবিলে বসে টিফিন করতে করতে গানটা শুনলাম। তুমি বললে বিশ্বাস করবে না সুবিধা, সে কি গানের গলা আর কি মিষ্টি কণ্ঠস্বর। ও দু তিন লাইন গান শুনে যে কত পুরো গান গাইলে অথবা তার সঙ্গে এ করলে তোকে তো বুঝেই বলবে না। কি যে বলো না তুমি। আসলে মেয়েটার গানটা শুনে আমার ভালো লেগেছিল, তাই বলছিলাম ওকে যদি দু একটা গান গাওয়ানো যায়। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুই ওর সাথে কথা বল। ও যদি রাজি হয়ে যায় তাহলে অনুষ্ঠানে ওই লিস্টে নামটা ঢুকিয়ে দেবো। হ্যাঁ, আমি না কথা বলতে পারবো না। মেয়েটাকে দেখে যত মনে হচ্ছে অত্যন্ত গম্ভীর প্রকৃতির মেয়ে। আমি বিকম সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, হঠাৎ করে যদি আমায় না বলে দেয় তাহলে ব্যাপারটা খুব বাজে হবে। আর তাছাড়া আমি অন্য কাউকে গান করার জন্য অ্যাপ্রোচ করছি, এটা প্রফেশনালও খুব একটা ভালো চোখে নেবে না। তুমি একবার দেখো না প্লিজ। আরে বাবা, আমার সাথে কোনো পরিচয় নেই, তারপরে ও কি ধরনের গান গায়, কিরকম গান গায় আমি কিছুই জানি না। আমার গলাটা কি ঠিক হবে? আরে বাবা, তুমি তো অর্গানাইজেশন কমিটির মেম্বার, আর তাছাড়া বিএসসি থার্ড ইয়ারের স্টুডেন্ট, সিনিয়র হিসেবে তুমি বলতেই পারো। ঠিক আছে, যখন বলছিস তাহলে এক কাজ কর, হ্যাঁ। তুই ওকে গিয়ে বল বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে কমন রুমে এসে আমার সাথে দেখা ঠিক আছে। দা, হ্যাঁ কম ফার্স্ট ইয়ারের মেয়ে, হ্যাঁ তবে কদিন কলেজে এসছে, তারপরে কমনরুমে আসতে রাজি হবে তো? তাহলে আমি কি করতে পারি বল? আমি তো নিশ্চয়ই তাকে ক্লাস থেকে ডেকে নিয়ে এসে বলতে পারি না, এই যে ম্যাডাম শুনলাম আপনি নাকি কঠিন সঙ্গীত সম্রাজ্ঞী আপনার কাছে হার মেনে যান, দয়া করে আপনি অনুষ্ঠানে গান করুন। দেখো সুবিধা, এবার কিন্তু তুমি আমি লেট করছো। আমি কিন্তু এ কথা বলি, আসলে মেয়েটার গান শুনে আমার ভালো লেগেছিল, তাই বলছিলাম ও যদি আমার সঙ্গে তুই একটা গান গায়। ঠিক আছে ঠিক আছে, তুই এক কাজ কর, আমাদের কমিটির সুরঞ্জনাকে বলে দিচ্ছি, ও ওকে কমন রুমে ডেকে পাঠিয়ে ওর সাথে কথা বলে দেবে।
তুই ওই নামটা আর সেকশনটা একটু বলে দে। সুবিধা এসব কাজ কাউকে হবে না জানি বলছিলাম প্রথম কলেজে এসে না তোমার থেকে যা হেল্প পেয়েছে তোমাকেই বলছি তুমি তো একটা ক্লাস অফার ও 7 নম্বর ঘরে ক্লাস করছে ক্লাস শেষ হলে 2 নম্বর ঘরে যাবে আর এখান দিয়ে তো যেতে হবে একটু ওয়েট করো না প্লিজ তুই তো দেখি মেয়েটার বিয়ে হয়ে গেছিস। সুবিধা ওই তো বেরিয়েছি ওই তো একটু দাঁড়া আমি এক্ষুনি দেখে নিয়ে আসছি তুই যেও না প্লিজ আমি এক্ষুনি আসছি সুবিধা এ হচ্ছে মাধবী সেন বিএ ফার্স্ট ইয়ার আর ইনি হচ্ছেন সুবীর মিত্র বিএসসি থার্ড ইয়ার আর তাছাড়া এবার রবীন্দ্র উৎসবের আমার কমিটি নেই। নমস্কার, আমি তোমাকে বলুন যে তুমি বলি নিশ্চয়ই বয়সে আমার থেকে ছোট। দেখো এই গোপন সূত্রে খবর পাওয়া গেছে তুমি নাকি দারুণ গান গাও, অসাধারণ তোমার গানের গলা। আমি বলছিলাম তুমি যদি আমাদের এই নবীনবরণ উৎসবে 2-1টা গান গাও। এখন আমি সেরকম কোনো গায়িকা নই, তবে হ্যাঁ গানের চর্চা আছে, তাই দুটো নয় একটা গান আমি করতে পারি, কিন্তু রাত হয়ে গেলে আমার খুব অসুবিধা হবে। আরে না না, সেরকম কিছু হবে না, ওইখানে তার ব্যবস্থা আছে। দেখো মাধবী, তুমি তো আমাদের অনুষ্ঠানে একটা গান গাইছো না, হ্যাঁ? আর ওই আমার এই ভাইটি মানে রাহুল বলছিল তুমি যদি ওর সাথে একটা ডুয়েট গান গাও তাহলে খুব ভালো হবে। আমি মানে হ্যাঁ যে কোনো গান, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বা যে কোনো পপুলার বাংলা সিনেমা, যে কোনো গান আমি সবেতেই রাজি। আপনি বললেই আমি রাজি। আমি গান ভালোবাসি, তাই আমি নিজের মতো করি না। আমি এমন কোনো গায়িকা নই যে দু একদিন রিহার্সাল করে আপনার সঙ্গে একসঙ্গে মঞ্চে থেকে গান করব। দু একটা আমার পক্ষে সম্ভব। ঠিক আছে ঠিক আছে, তুমি বরঞ্চ একটা গান গেও, আর তারপর পরের বছর অথবা সরস্বতী পুজোর সময় দেখা যাবে। রাহুল রাহুল তুই তোর গানটা ভালো করে গাস, যাতে তোর গান শুনে পরবর্তীকালে মাধবী সাথে duet গান গাইতে রাজি হয়। হ্যাঁ তাহলে চলি। ও হ্যাঁ শোন, তারপর তোরা গান গাইবি সেটা আমি তোদের পরে জানিয়ে দেবো। চলি, টাটা। এরপর আস্তে আস্তে এগিয়ে এলো সেই দিনটা, আমাদের কলেজের নবীনবরণ উৎসব। কলেজের আরো কয়েকজনের পারফরমেন্সের পর গান গাইতে উঠেছিল মাধবী। এতক্ষণ হাস্যমতো পরিবেশন করলেন বিএসসি থার্ড ইয়ারের ছাত্র স্বপ্নদীপ ভট্টাচার্য। এইবার আপনাদের সামনে গান গাইতে আসছেন বিকম ফার্স্ট ইয়ারের ছাত্রী মাধবী সেন। আমি গাইব না, আমি গাইব না মোর খেয়া জুড়ি এই ঘাটে যখন পড়বি না পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব বেচা কিনা, মিটিয়ে দেব মিটিয়ে দেব লিখনা দেনা, বন্ধ হবে আনা গোনাই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার মানে চেয়ে নাইবা আমায় রাখলে, যখন পড়বে না মন আয়ের চিহ্ন এই বাটে, যখন
দেখি তো কমলেশ, তোকে আমি বলেছিলাম না যে ও পারবে। ওরা শুধু শুধু আমার সঙ্গে বাজিয়ে দিল। আরে বাবা, মেয়েটার সাথে প্রথম কথা বলে আমি বুঝতে পেরেছিলাম যে মেয়েটার মধ্যে একটা আলাদা ক্ষমতা আছে। আরে বাবা, ও যে ভালো গান গেয়েছে সেটাকে আমি স্বীকার করছি। তুই ওরকম করছিস কেন বলতো? এই তোর এক দোষ, কিছুতেই এক চান্সে তুই কোনো জিনিস মেনে নিতে চাস না। আরে বাবা, মেয়েটা জীবনে প্রথম মঞ্চে গান করলো, সেটা একবার দেখবি তো। তুই তো বলেছিলি যে ও পারবে। শুরু করে দে, মেয়েটার উজ্জ্বল ভবিষ্যৎ, একদিন বড় গায়িকা হবে। দেখ কমলেশ, স্বপ্ন না দেখলে মানুষ জীবনে বড় হতে পারে। হ্যাঁ, এই যে তুই যে এখন ছোট ছোট কবিতা গদ্য এসব লিখছিস, হ্যাঁ বন্ধু, তুমি যে ভবিষ্যতে একজন বড় লেখক হবে না, সেটা কি তুমি একটু চোখে বলতে পারবে? ঢের হয়েছে বাবা, ঢের হয়েছে। এবার ওই স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে দেখি। আর আমি যা বলছি সেটা মন দিয়ে শোন। বল, কি করছিস বল। যাকে নিয়ে এখানে আলোচনা করছি হ্যাঁ, তার সাথে আলাপ করা যাবে। ও শিওর, কিন্তু তুই নিজেও তো না রে, এটা কোনো কলেজে ভর্তি হচ্ছে। হ্যাঁ, তোদের সাথে বেশ ভালোই আলাপ হয়। বিশেষ করে আবার তোর সাথে। আপনি তো অনেকদিন কলেজেই আসেন, আলাপ করিয়ে দেওয়ার দায়িত্ব না আমি ওকেই কি না। কিন্তু তুই নিজেও তো অনেক হয়েছে, অনেক হয়েছে, চল চল দেখে। যাবো। হ্যাঁ চল চল। এই, দাঁড়িয়ে বললি? যার জন্য ওদিকে যাচ্ছিলাম সে দিদি আসছে। হ্যাঁ, আরে এসো এসো, এতক্ষণ তোমার কথাই হচ্ছিল। হ্যাঁ, কেমন লেগেছে? দারুণ দারুণ, তুমি যে এত ভালো গান গাইতে পারবে ভাবতেই পারি। দেখো মাধবী, তুমি বলছিলে তুমি নাকি মাঝে মাঝে গান গাও, কিন্তু তোমার গান শুনে তো তা মনে হলো না। রীতিমতো চর্চা না থাকলে এ ধরনের গানটা অসম্ভব ব্যাপার। ঠিকই বলেছে। হ্যাঁ, দেখি দেখি কমলে, তোকে আমি বলছিলাম কি 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 ও হ্যাঁ হ্যাঁ, না তোর সাথে আলাপ করি। কমলেশ, এই হচ্ছে মাধবী সেন, বিকম ফার্স্ট ইয়ারের ছাত্রী। আর মাধবী, এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এবং এই কলেজের অন্যতম সেরা ছাত্র কমলেশ। তোদের ভোর কাটলো নাকি বাড়ি ফিরে যাবো? মানে আর মানে মানে করতে হবে না, আমি তোমার মানে বুঝে গিয়েছি। হ্যাঁ, কেন মাধবী, তোমার গান শুনে একজনের যে এত ভালো লেগে যাবে তা তো আমি ভাবতেই পারিনি। কিরে, বাড়ি যাবি তো না এখানেই সারা রাত দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ, সত্যি তো। অনেক রাত হয়ে গেছে। আমি এখন কি করে একা একা বাড়ি যাবো? আরে একা একা বাড়ি যাবে কেন? তোমাকে পৌঁছে দেওয়ার জন্য একজন রেডি হতে দাঁড়িয়েই রয়েছে। কিরে, তাই তো? চল চল চল, আমরা দুজনেই বরঞ্চ ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। অবশ্য যদি আমাকে নিয়ে যেতে তোমাদের কোনো আপত্তি না থাকে। কিন্তু না, না, আপত্তি থাকবে কেন? হ্যাঁ? বেশ বেশ, চলো। পথ বেঁধে দিল বন্ধনের গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নীলে ধুলায় ধুলা, পরাণী ছড়ায় আবির ধুলা। ওড়না ওড়ায় বর্ষার মেঘ, দিগন্তনার নৃত্য। হঠাৎ আলো ঝলকানি লেগে ঝলমল করে। আচ্ছা মাধু, আমাদের আলাপ হয়েছে প্রায় 5-4 কথা। তা হবে। এর মধ্যে তোমার আমাকে ভালো লেগেছে, আমার তোমাকে ভালো লেগেছে, তাই তো? দুষ্টুমি ছেড়ে এখন আসল কথা বলবে। আসল কথা? ও হ্যাঁ, দেখো, আমরা যখন দুজন দুজনকে এত ভালোবাসি তখন নিশ্চয়ই আমাদের মধ্যে দূরত্ব থাকা উচিত না? হ্যাঁ, দূরত্ব। কেন জানি না আজ আমার খালি মনে হচ্ছে যে আমরা দুজনের এত কাছে থেকেও যেন যেন অনেক দূরে বসবাস করছি, কিছুতেই কাছে আসতে পারছি না। কোথায় যেন একটা গ্যাপ রয়ে যায়। কেন কমলেশ? আমার মন প্রাণ
সারা জীবন তুমি আমার পাশে থাকবে, কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবে না বলো? করে আছো বলো। বর্তমানের উপর দাঁড়িয়ে ভবিষ্যতের কথা কি আগে থেকে কিছু বলা যায় কমলেশ? তার মানে মেয়েরা যে কথাটা শপথই দিতে পারে একটা পুরুষের পক্ষে সেটা সারা জীবন মনে রাখাটা কঠিন হয়ে পড়ে। তার মানে তুমি আমাকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারো না কমলেশ না, বিশ্বাস আমি তোমাকে করি, বিশ্বাস করি বলেই তো তোমার মধ্যে সম্পর্কটা রোজই একটু একটু করে বেড়ে উঠেছে। তাহলে আজ কেন তুমি এরকম কথা বলছো? কেন বলছি জানো? কারণ আমার এখন মনে একটা ভয় হয়। ভয় হয়? কিসের ভয়? তোমাকে হারাবার হয়। আমাকে হারাবার ভয়? হ্যাঁ, আসলে আসলে আমার কাছে এটা মনে হয় আমার খুব ভুল করছি। ভুল করছে? আচ্ছা আচ্ছা, আজ তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা কমলেশ, আমি তোমাকে না একটা মেয়ের জীবন কাহিনী শোনাবো। তার সব কথা শুনে তুমি নিশ্চয়ই বলতে পারবে যে মেয়েটা ঠিক করেছিল না ভুল করেছিল। শুনতেই হবে। শোনো, বেশ বলো। মেয়েটা আমারই মতো একটা কলেজে পড়ে। আর সেই কলেজেরই একটা ছেলের সঙ্গে মেয়েটার আলাপ হয়। আর আলাপের পরই দুজন দুজনকে ভালোবেসে ফেলে। এই ঠিক আমাদের মতো বলো। ছেলেটা ছিল খুব বড় লোকের একমাত্র ছেলে, আর মেয়েটা খুব সাধারণ। দুজনের ভালোবাসায় যখন চরম মাত্রায় তখন ছেলেটি মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। এটাই তো স্বাভাবিক। কিন্তু মেয়েটা বিয়ে করতে রাজি হয় না। কারণ মেয়েটির মনে হয়েছিল সে বোধহয় ছেলেটাকে ঠকাচ্ছে। হ্যাঁ, কারণ ছেলেটি কোনোদিনই জানতে চায়নি যে মেয়েটির বাড়িতে কে আছে। দেখো মধু, বাবা মা চিরকাল বেঁচে থাকে না, এটি আশ্চর্য হওয়ার কি আছে। তবে যদি বাবা মা বেঁচে থাকে তাহলে বিয়ের ব্যাপারে তাদের একটা মতামত থাকতেই পারে। সেদিন কিন্তু মেয়েটি সব কথা তুলে ধরছে, আর সব কথা শুনে ছেলেটি সোজা তার বাড়ি ফিরে যায়। জানো কমলেশ, আর কিন্তু কোনোদিন তাদের মধ্যে দেখা হয়নি। সেদিন কি এমন ঘটেছে যে ছেলেটা এক কথা মেয়েটাকে ত্যাগ করলো? সেদিন মেয়েটি তুলে ধরেছিল তার বাড়িতে কে আছে এবং কি তার বংশ পরিচয়। কি তার বংশ? আসলে আসলে আর 5 জনের মতো মেয়েটির পরিচয় ঠিক স্বাভাবিক ছিল। মানে মেয়েটির মা ছিলেন, কিন্তু তার বাবার পরিচয় সে জানতো না। তার মানে মেয়েটির মা ছিলেন একজন বারবধূ। এই পুরুষ শাসিত সমাজে চিরাচরিত প্রথা অনুযায়ী চলে আসছে এই মেয়েটির মায়ের জীবনে তার অন্ধকার হয়। একটা ছেলে তার ভালোবাসার মায়াজালে তাকে জড়িয়ে একটা মুহূর্তে তার নারীত্বের চরম সর্বনাশ করে ওই শহরেরই একটা নিষিদ্ধ গলিতে তাকে বিক্রি করে দিয়ে পালিয়ে যায়। তারপর মেয়েটির মা একটু একটু করে বার গলিতে পরিবার। এই ঘটনা ঠিক 3 বছর পর এই মেয়েটির জন্ম। প্রত্যেক রাতে অনেক নতুন নতুন অতিথির মধ্যে এই মেয়েটির জন্মদাতা পিতাকে তা মেয়েটির মেয়ে জানতেন। অবশ্য জানার কথা খুবই দুঃখজনক ঘটনা। অথচ দেখো, একজন বালমহিলা তার মেয়ের জীবন নষ্ট হয়েছে, কিন্তু তিনি চাননি। ছোটবেলাতেই তাকে কনভেন্টে পাঠিয়ে সেখানে রেখে তাকে সে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে থাকেন। কোনোদিনই কিন্তু নিজের কাছে ফিরিয়ে আনেননি। দেখো, ছেলেটি কিন্তু এক কথায় তার ভালোবাসাকে তুলে তুলে দিয়েছিলেন রাস্তার ডাস্টবিনে। জন্ম পরিচয় গোপন করতে। হ্যাঁ, তা হয়তো পারতো, কিন্তু তা তো সে করেনি। কারণ সে সত্যি ভালোবেসেছিল। তার কোনো অভিজ্ঞতা সে যায়নি। সত্যি সেদিন ভুল করেছিল। না মা, মেয়েটা ঠিকই করেছে, বলেছে কিছুই করেনি। আজকের সমাজের পুরুষেরা
কোনোদিন কিছু মেয়েটি এবং মেয়েটির মাকে ক্ষমার চোখে দেখবে না। কোনোদিনই তারা তাদের ভুলটাকে স্বীকার করে নিয়ে তাদের আমাদের যোগ্য মর্যাদা দিতে পারবে না। কোনোদিনও না। এটা তোমার ভুল ধারণা মাত্র। একটা ছেলে মেয়েটাকে যোগ্য মর্যাদা দেয়নি বলে আর যে কেউ দিতে পারবে না, এটা তো হতে পারে। ব্যতিক্রমও আছে। আমি হলে হয়তো মেয়েটাকে দূরে সরিয়ে দিতাম না। কি বলে